শুভ সকাল। তোমরা সবাই আসছো। আমরা এখন এই মুহূর্তে শুরু করতে পারি। আজকে আমরা কালকের ধারাবাহিকতায় আমরা আজকে তোমাদেরকে দেখাবো। দেখো, আজকে শুধুমাত্র আমরা যেটা পুরো জিনিসটা দেখাবো, যেটা হলো যে গুণগত রসায়নের যে আমরা যে কালকে যে পড়েছিলাম তার ধারাবাহিকতায় আজকে আমাদের পুরো জিনিসটা আমরা বলতে যাচ্ছি। এই অংশের শিখন ফল হবে লবণের ক্ষারীয় মূলক এবং তার সঙ্গে আমরা অম্লীয় মূলকও নিয়ে আসছি, সে শনাক্তকরণ করব। গত ক্লাসে আমরা আবার একটু দেখি ভালো করে, তাড়াহুড়ো করে আমরা দেখছিলাম রাসায়নিক বিশ্লেষণের প্রকারভেদ। তার মধ্যে সেখানে যে জিনিসটা আছে হচ্ছে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আঙ্গিক, একটা মাত্রিক। আমরা এখানে আজকে শুধুমাত্র আঙ্গিক দেখব। আঙ্গিক বিশ্লেষণের মধ্যে আমরা সংজ্ঞা যেটা বলা হয় যে কি কি দিয়ে তৈরি, মানে কি কি আছে, শুধু নামটাই জানবো আমরা, অন্য কিছু কতটুকু আছে এটা আমরা জানবো না। এটা আমাদের এখানকার বিষয়। জিঙ্ক আয়ন শনাক্তকরণ আমরা করেছিলাম গতকাল। একটু কঠিন ছিল যে জিঙ্কের লবণ নিলাম, তার মধ্যে পানি দিলাম, পানি দিয়ে আমরা মূল দ্রবণ তৈরি করলাম এবং তাকে আমরা মজুদ দ্রবণও বলি। এই মজুদ দ্রবণ অল্প পরিমাণে নিয়ে একটি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম টেস্ট টিউবে নিয়ে। সাদা বর্ণের জিঙ্ক হাইড্রোক্সাইড সাদা ঘটককে পাওয়া গেল। সেই বিক্রিয়াটা আমরা এখানে দেখাইলাম। বিক্রিয়া কিন্তু অবশ্যই দেখাতে হবে। তারপরে তার মধ্যে দিলাম হল সাদা অক্ষরের মধ্যে আরো অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম। দেওয়ার পর অবিক্ষেপ নাই হয়ে গেল এবং যে লবণটি উৎপন্ন হয় তার নাম হচ্ছে সোডিয়াম জিঙ্কেট। এটি একটি লবণ এবং এই লবণ পানিতে দ্রবণীয়। এইভাবে আমরা জিঙ্কটাকে শনাক্ত করতে পারি। এবং তারপরে এটার মধ্যে আবার হাইড্রোজেন সালফাইড দিলাম, দিলে আবার সে সাদা অর্ধেকে পুনরায় ফিরে আসবে। তাতে এতে আমরা জিঙ্কটা কনফার্ম হতে পারবো তখন। তারপরে লবণের দ্রবণে মূল দ্রবণে আবার পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করব। যোগ করলে আমরা সাদা অধক্ষেপ পাবো। ওটাও সাদা অধক্ষেপ, সেটাও সাদা অধক্ষেপ। হ্যাঁ, সেই সাদা অধক্ষেপ দেখে আমরা জিঙ্ক নিশ্চিত হব। আমরা এখন দেখে নিই যে আসলে কিভাবে জিঙ্কটা পাওয়া যায়। আমরা প্রসিডিউর হাতের মতো করে জাস্ট মুখ দিয়ে বলা, দ্রবণ নিব, সোডিয়াম হাইড্রোক্সাইড দিব, সাদা অধক্ষেপ পড়বে, আবার সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি করে দিব, সাদা অধক্ষেপ নাই হয়ে যাবে, তারপর হাইড্রোজেন সালফাইড গ্যাস দিব, সাদা অধক্ষেপ আবার পুড়ে ফেরত পাবো। তখন আমি বলতে পারবো দিস ইজ ছিল জিঙ্ক। ওকে, দেন লবণ দিব, পটাশিয়াম ফেরোসায়ানাইড দিব, সাদা অধক্ষেপ পড়বে, তখন আমি জিঙ্ক নিশ্চিত হব। তাহলে এতগুলো প্রসিডিউরের পরে জিঙ্ক আমাকে কনফার্ম হতে হবে, কারণ পরীক্ষা এটা। তারপর আমরা অ্যালুমিনিয়ামে করেছিলাম একই। অ্যালুমিনিয়াম জিঙ্ক পাশাপাশি লেখার কারণটা হচ্ছে জিঙ্ক অ্যালুমিনিয়াম একই সাদা রঙের অধক্ষেপ পড়ে। এখন সাদা অধক্ষেপের মধ্যে দুটাই দ্রবীভূত হয়ে যায়, আবার দুটাই ফেরত আসে। এবং শুধুমাত্র কি আমি দিচ্ছি, মেটেরিয়ালস এর পার্থক্য শুধু। কিন্তু লবণ তো আমি জানি না এটা লবণ জিঙ্কের না অ্যালুমিনিয়ামের। আমি দেখলে আধক্ষেপ দিব, এখন তো আমি কনফার্ম বলতেছি। কিন্তু যখন প্র্যাকটিক্যাল ক্লাস বা প্র্যাকটিক্যাল যখন আমরা করবো তখন কিন্তু আমরা কিছুই বলবো না। আমরা একটা ঢালবো, ঢেলে দেখবো যে সাদা অধক্ষেপ পরে, সেই অধক্ষেপ আবার দ্রবীভূত হয়, দ্রবীভূত হওয়ার পর আবার কিছু দিলাম, তারপরে অধক্ষেপ নাই হয়ে গেল। এই যে আসলো, নাই হলো, আবার ফিরে আসলো, এই দুটা বিকারক দেখে আমাদের বলতে হবে যেটা অ্যালুমিনিয়াম না জিঙ্ক। যাই হোক, সেই জিনিসটা আমরা এখানে দেখাচ্ছি, গতকাল দেখানো হয়েছে। অ্যালুমিনিয়াম উপস্থিত প্রমাণ। এইবার আজকে নতুন করে আমরা দেখেছি আগে, পার্থক্য দুই জায়গায়। একটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, ওখানে হাইড্রোজেন সালফাইড, পদক্ষেপ আবার ফেরত আসে অ্যালুমিনিয়াম জিঙ্ক। আমরা এখন অ্যামোনিয়াম আমরা দেখেছিলাম, আমরা অ্যামোনিয়াম বেশি স্কেপ করে যাই। অ্যামোনিয়াম এই বিক্রিয়াটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট, মনে থাকে না, অনেক কয়েকবার হাতে প্র্যাকটিস করতে হবে, তাহলে এটা মনে থাকবে। এইবার আমরা পড়বো হচ্ছে আয়রন 2 প্লাস আয়রন 3 প্লাস শনাক্তকরণ। এটা আমাদের নতুন চ্যাপ্টার। আয়রন 2 আর আয়রন 3 একই মৌল, শুধু জারণ স্টেট ভিন্ন।
যখন 2 তখন হবে ফেরাস, যখন 3 তখন হবে ফেরিক। আমরা আয়রন 2+ শনাক্ত করব। একটি পরীক্ষা মজুদ দ্রবণে কিছু অংশ নিয়ে পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ যোগ করা হলে গাঢ় নীল অধক্ষেপ পাওয়া যায়। গাঢ় নীল পটাশিয়াম ফেরোসায়ানাইড। ফেরি, দেখো ফেরি লেখা আছে এখানে, ফেরি। ফেরি মানে হচ্ছে আয়রনের যোজনী, এখানে এই যে এখানে আয়রনের যোজনী হলো 3, আমি শনাক্ত করতেছি 2, কিন্তু এখানে আয়রন যোজনী হলো 3, ফেরি। এইটা আমরা দেখে মোটামুটি ধরতে পারবো আয়রন 2+। তারপরে আয়রন 3+ শনাক্ত করবো একবারে। যে পরীক্ষায় মজুদ দ্রবণে কিছু অংশ নিয়ে পটাশিয়াম ফেরিসায়ানাইড যোগ করলে বাদামি বর্ণের অধক্ষেপ পাবো। দেখো একটা হলো নীল আর একটা হলো বাদামি, এই দুটা দেখে মোটামুটি আমরা কনফার্ম হতে পারবো যে আয়রন 3+, এটা, আর ওটা ছিল আয়রন 2+। এখন আরেকটা পরীক্ষা আছে নিশ্চিত হওয়ার জন্য যে আয়রন 2+ যদি হয় তাহলে পটাশিয়াম ফেরোসায়ানাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইড মানে হচ্ছে আয়রন যোজনী 2, ফেরো। দেখো ওখানে 3 ছিল, এখানে আছে দেখো 4। এই 3 আর 4 এর মধ্যে পার্থক্য আছে আয়রন যোজনী এখানে কত। তাহলে আমরা এখানে হালকা নীল বর্ণ অধক্ষেপ পাবো, হালকা নীল বর্ণ, তাহলে আয়রন 2+। একই জিনিস দিব আয়রন 3+ এর বেলায়, সেখানে দেখা যাবে নীল বর্ণের দ্রবণ পাওয়া যাবে। এখানে কিন্তু অধক্ষেপ আর এখানে দ্রবণ। যেহেতু আয়রন একই মৌল যোজনী ভিন্ন, তার কারণে পার্থক্যটা কিন্তু মানে খুব কাছাকাছি হবে। হ্যাঁ, কাছাকাছি হবে। এখন এই দুটো জিনিস পার্থক্য করা খুব টাফ। অনেক সময় দেখা যায় যে মনে হয় যে এটা আয়রন হয়ে যাবে, কারণ আয়রন 3+ এর মধ্যে কখনো কখনো আয়রন 2+ থেকে যায় মিক্সড। অথবা যে মূল দ্রবণ তৈরি করছো প্রথমে লবণের, সের মধ্যে যেমন ফেরাস, ফেরাস কিন্তু অটোমেটিক্যালি ফেরিক হয়ে যায়। তখন কিন্তু তোমার কনফিউশন হবে যে দ্রবণ দিছো মনে বাদামি, প্রথমে বাদামি মনে হলো, বাদামির মধ্যে নীল হয়েছে, বাদামি হয়েছে, হয়ে মিক্সড আলাদা একটা কালার হয়ে গেছে। তুমি বলছো স্যার এটা কি হলো? এই জন্য পিওর আয়রন 2+ যখন দ্রবণ তৈরি করা হয় অটোমেটিক্যালি আয়রন 3+ হয়ে যায়। আয়রন 3+ হয়ে গেল কিছু, আবার আয়রন 2+ হয়ে গেল, তার মধ্যে তোমার বিকারক দিলে তখন আয়রন 2+, আয়রন 3+ দুই টেস্টই দেখাবে। তখন আমাদের কাছে কনফিউশন হবে। এই জন্য আয়রন 2+, 3+ করার সময় একটু সাবধান থাকতে হয় যে আমার লবণটা যখন মজুদ দ্রবণ তৈরি করেছে, মজুদ দ্রবণ যেন লাল না হয়ে যায়। কারণ আয়রন 3+ মানে হচ্ছে লাল রঙের, আর আয়রন 2+ হচ্ছে হালকা সবুজ বর্ণের, সবুজ ভিট্রিয়ল বলা হয়। তো এই জন্য আমাদের প্রথমেই লবণ নেওয়ার সময়, তুমি যখন লবণ তোমাকে দেওয়া হবে তখন তুমি দেখবে যে ফেরাস সালফেটটা লালচের ফেরাস সালফেট কিনা। যদি লালচে ফেরাস সালফেট হয় তাহলে বুঝতে হবে যে আয়রন 2+, আয়রন 3+ এ বসে আছে। আর ফ্রেশ ফেরাস সালফেট দিলে হালকা সবুজ বর্ণের ফেরাস সালফেট, এই জন্য হালকা ফেরাস সবুজ সালফেট যদি তুমি বিগারক দাও তাহলে তোমার এই পার্থক্য হবে। যাও, আমরা এখন আয়রন 2+ বা আয়রন 3+ এর মধ্যে পার্থক্য করবো কিভাবে। পার্থক্য করতে হলে আমরা যে বর্ণগুলো দেখলাম এগুলো দিয়েও পার্থক্য করা যায়। দেখো একটাতে আয়রন 2+ এ যদি আমরা ফেরি দিলে হচ্ছে গাঢ় নীল বর্ণ, আর একই বিকারক দিলে সেটা হচ্ছে বাদামি বর্ণ, প্রথমে দেখলাম। তাহলে একটা হলো নীল, একটা বাদামি, তাহলে পার্থক্য হয়ে গেল। পরেরটাতে দেখলাম যে হালকা অধক্ষেপ পড়লো আয়রন 2+ এর বেলায়, আর আয়রন 3+ এর বেলায় নীল বর্ণ দ্রবণ উৎপন্ন হলো। তাহলে হালকা অধক্ষেপ আর দ্রবণ ভিন্ন জিনিস গেল। তারপরে আরেকটা পরীক্ষা আছে যেটা আয়রন 2+ দেয়ই না বা বর্ণ তৈরি করে না, আর একটা আয়রন 3+ বর্ণ তৈরি করে, সেটা আমরা একটু দেখি। পরীক্ষার মজুদ দ্রবণে অ্যামোনিয়াম থায়োসায়ানেট দ্রবণ যোগ করা হলে অ্যামোনিয়াম থায়োসায়ানেটের সাথে আয়রনের কোনো দ্বন্দ্বের সৃষ্টি হয় না। তাহলে আয়রন 2+ যদি হয়, আয়রন 2+ হবে, এটাকে ভুলে গেছে, আয়রন 2+ এর কোনো বর্ণ সৃষ্টি হয় না, এই লবণটা বর্ণ সৃষ্টি করে না। কিন্তু এটার মধ্যে যদি অ্যামোনিয়াম থায়োসায়ানেট দেওয়া হয় তাহলে রক্তের মতো লাল বর্ণের সৃষ্টি হবে।
তোমরা যদি সিনেমা দেখে থাকো, সিনেমাতে কিছু মৃত্যুর দৃশ্য থাকে, বন্দুকের গুলি করে, চাকু মারে। তাদের কি চাকু মারা হয়? দেখছো কখনো? এই দেখছো তোমরা? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো। স্যার। জি স্যার। হ্যাঁ, রক্তের মতো যে সিনেমাতে দেখো বা নাটকে দেখো যে রক্ত বেরিয়েছে অনেক, এই রক্ত আর কিছুই না। এই আয়রন 3+ এর সাথে অ্যামোনিয়াম থায়ামাইড যোগ করে এই রক্ত এরা ব্যবহার করে। কারণ কোনোভাবেই সিনেমার মধ্যে যে একটা ক্যামেরা থাকে, এর মধ্যে যদি রক্ত যদি লাল না হয় তাহলে মানুষ বলবে কি যে একটা লোক মারা গেল, তার রক্ত লাল না, রক্ত সাদা বের হয়েছে। তা কি হয় সম্ভব? মানুষের রক্ত সবাই জানে লাল। তো যাই হোক, এই আয়রনের সাথে অ্যামোনিয়াম থায়ামাইড যোগ করলে রক্তের মতো লাল পাওয়া যাবে এবং একে বলা হয় কৃত্রিম রক্ত। মানে দেখা যায়, এটা মানুষ শরীরে দেওয়া যাবে না, এটা তো কেমিক্যালস, তাই না? এই বিক্রিয়া দ্বারা আমরা পার্থক্য, যদি পার্থক্য থাকে তোমাকে কিন্তু এই বিক্রিয়া দেখাতেই হবে যে একই জিনিসের মধ্যে 2 এর মধ্যে অ্যামোনিয়াম থায়াসাইনাইড দিলে কোনো বর্ণ সৃষ্টি হয় না, কিন্তু অ্যামোনিয়াম থায়াসাইনাইড আয়রন 3+ এর সাথে বিক্রিয়া করে রক্তের মতো লাল বর্ণের সৃষ্টি করে। অম্লীয় পরীক্ষা। এইবার আমরা শিখবো হচ্ছে, এতক্ষণ তো ধাতু শিখলাম, আমরা একটা অধাতু অর্থাৎ অম্লীয়মূলক শিখবো। অম্লীয়মূলক বেশি নাই, 4টা তোমাদের সিলেবাসে আছে, 4টা আমরা দেখি। আমরা একটা ভিডিও দেখে নিই যে ক্লোরাইড কিভাবে শনাক্ত করে। দেখো একটু, প্রথমে থাকে সরি হ্যাঁ, প্রথমে যে থাকে হলো যে সিলভার নাইট্রেট দ্রবণ, তারপরে এর মধ্যে সামান্য একটা নাইট্রিক অ্যাসিড লাগে, তারপরে আমাদের স্ট্যান্ড এরকম লাগে, স্ট্যান্ড বলি আমরা। দেখো কি করছে, প্রেসিডিওর। এই কলেজ জিনিস আমাদের লাগবে। একটা টেস্ট টিউব দিল, টেস্টের মধ্যে দ্রবণ তৈরি করা আছে, তার মধ্যে সামান্য একটু নাইট্রিক অ্যাসিড দেওয়া হলো ওখানে। দেখো কোনো কিছু হয়নি, ওইরকমই আছে। একটু হিট দিল, হিট দেওয়ার পরে দেখো এর মধ্যে সিলভার নাইট্রেট দিচ্ছে। দেখো নিচে দেখো সাদা দেখে পড়ে গেছে। কি হয় আসলে? এই বিক্রিয়াটা ঘটে। এই দেখো সাদা দেখে, ওকে। এইরকম সাদা দেখে যদি আসে তাহলে আমরা বুঝে নেব এটা যেটা ক্লোরিন। আমরা দেখে নেই, অল্প পরিমাণ যে লবণ দ্রবণে কয়েকবার সিলভার নাইট্রেট যোগ করা হলে সিলভার ক্লোরাইড সাদা দেখে পাওয়া যায়, যা হাইড্রোক্লোরিক অ্যাসিডে অদ্রবণীয় কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণীয়। উনি কিন্তু এটা দেখায়নি, উনি যা সাদা দেখে দেখাইলো। আমি তোমাকে আগেই বলেছি যে অনেক কিছু সাদা দেখে আছে, সাদা দেখে কোনটা বুঝবো জিঙ্ক, কোনটা বুঝবো অ্যালুমিনিয়াম, কোনটা বুঝবো ক্লোরাইড, তাই না? এই জন্য আমাকে ক্লোরাইডকে কনফার্ম হওয়ার জন্য আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিবের মধ্যে দ্রবণীয় থাকে, অদ্রবণীয় থাকবে, কিন্তু এর মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে ওই অদক্ষেপ নাই হয়ে যাবে। আমরা এখানে বলা হচ্ছে দেখো ওরা বিক্রিয়া দেখাইছে, আমরা দেখালাম সিলভার সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যদি আমি সিলভার নাইট্রেট দেই, সিলভার ক্লোরাইডে সাদা অদক্ষেপ পড়বে, এবং এর মধ্যে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেই তাহলে এই অদক্ষেপ দ্রবণীয় হয়ে যাবে এবং ডাইঅ্যামিনো সিলভার ক্লোরাইড উৎপন্ন হবে এবং এটা পানিতে দ্রবণীয়। এইটা দেখে আমরা কনফার্ম হব যে নিশ্চিত হব। যাই হোক, আমরা এখন সালফেটে যাব। ক্লোরাইড করলাম, এরপর সালফেট। বেরিয়াম নাইট্রেট দ্রবণ সহ মূল দ্রবণ নিয়ে যদি বেরিয়াম নাইট্রেট যোগ করা হয় তাহলে বেরিয়াম সালফেটে সাদা হবে, সাদা অদক্ষেপ যা লঘু HCl অদ্রবণীয়। এর মধ্যে সালফেট দিলে অদ্রাব্য হবে, তখন সালফেট নিশ্চিত হবে। দেখো এখানেও কিন্তু সাদা অদক্ষেপ, তাহলে ওখানে দিচ্ছে সিলভার নাইট্রেট, এখানে দিচ্ছে বেরিয়াম নাইট্রেট, দুটো দুটো ভিন্ন জিনিস। তাহলে বেরিয়াম দিলে হবে সালফেট আর সিলভার নাইট্রেট দিলে হবে ক্লোরাইড। দেখো সাদা অদক্ষেপ দুটাই, এ পর্যন্ত সাদা অদক্ষেপ কিন্তু অনেক পেয়েছো, কিন্তু কোনটা দিলে কোন সাদা অদক্ষেপ হচ্ছে সেটা কিন্তু নিশ্চিত হওয়া যাবে। সাদা অদক্ষেপ দেখে না, তোমাকে দেখতে হবে যে তুমি কি দিয়েছো তারপর সাদা অদক্ষেপ করেছে, এইটার উপর ডিপেন্ড করে আমরা বেরিয়াম সালফেট বা সালফেট আমরা নির্ণয় করতে পারবো। নাইট্রেট মূলক, নাইট্রেট মূলক হচ্ছে সবচেয়ে বেশি কঠিন এবং অনেক বড় বিক্রিয়া এবং পরীক্ষায় থাকে, এবং এটা একটা আশ্চর্যমূলক পরীক্ষা যে বাদামি বলয় সৃষ্টি হয়। এখানে একটা দ্রবণ থাকে নিচে, এইখানে থাকে তুমি যেটা দিলা, এই মাঝখানে বলয় সৃষ্টি হয়, মাঝখানে রিং। বলয় মানে কি, এটা রিং না? সেখানে যেটা হয় বলয় পরীক্ষা নামে পরিচিত। এটা যে মূল দ্রবণে 2-3 ml একটি টেস্ট টিউবে নিয়ে তার মধ্যে 6 পরিমাণ
সদ্য প্রস্তুত ফেরাস সালফেট। ওই যে বলছিলাম সদ্য প্রস্তুত বললাম কেন, যে ফেরাস সালফেট কখনো রেখে দিলে অনেক সময় এটা ফেরিক হয়ে যায়। এই জন্য যখন টেস্ট করব ঠিক তখনই প্রস্তুত করতে হবে, এবং এটা পরের দিন করেছো আগের দিন ছিল বোতলের মধ্যে এরকম দিলে হবে না, কারণ এখানে ফেরিক থাকলে এই দিকটা দেখাবে না। নিয়ে তার মধ্যে সালফিক অ্যাসিড দিতে হবে গাবে। গাবে মানে টেস্ট টিউবে কাজ করব, কাজ করার পরে এটা দিব, এবং নাড়াচাড়া করা যাবে না। তখন এই দুই তরলের মধ্যে, আগে তরল ছিল উপরে একটা তরল তুমি যে ঢাললা, এই দুই তরলের মাঝখানে একটা বাদামি বলের সৃষ্টি হবে। সেই বাদামি বলে দেখে বুঝবো যে এটা নাইট্রেট লবণ। বিক্রিয়াটা অনেক জটিল। যেমন নাইট্রেটের মধ্যে সালফিক অ্যাসিড দিলে হয় নাইট্রিক অ্যাসিড, সেই নাইট্রিক অ্যাসিড সালফিক অ্যাসিড ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করা হয় NO মূলক। এই NO মূলকটা এটার সঙ্গে জটিল আয়ন সৃষ্টি করে বাদামি বলের সৃষ্টি হয়। এর নাম হচ্ছে অস্থায়ী নাইট্রোসো ফেরাস সালফেট। অস্থায়ী নাইট্রোসো ফেরাস সালফেট এটার নাম। অস্থায়ী মানে স্থায়ী না, কিছু ঝাঁকা দিবা দেখবা যে বাদামি বল নাই হয়ে গেছে। তো এই জন্য এইটাকে বলা হয় বলের পরীক্ষা। যেহেতু বলের সৃষ্টি হয়, সে বলের সৃষ্টির কারণে এটাকে আমরা বলা হচ্ছে বলের পরীক্ষা। তাহলে আজকে আমরা যে জিনিসটা শিখলাম হচ্ছে অম্লীয় মূলক এবং ক্ষারীয় মূলক দুটাই আমরা এখানে শিখলাম, যাতে আমরা এই টেস্ট লবণের যে বেসিক যে টেস্ট, এই টেস্ট গুলো আমরা প্রথমে করতে পারি। এই 4টা ক্লোরাইড পড়লে তুমি এমএ পাস করতে পারবো। আর আর নাই, 4টা অম্লীয় মূলক ছাড়া আর বেশি মূলক নাই, পরীক্ষা দেওয়া হয় না। আর বাকি যে ক্ষারীয় মূলক আমরা প্র্যাকটিক্যালে শিখবো। শুধুমাত্র আমরা এখানে 4-5টা শিখেছি, এটা জাস্ট আমাদের বইয়ের সিলেবাসের মধ্যে আছে। কিন্তু এর পরে যেগুলো আমাদের টেস্ট যেগুলো হবে সেগুলো আমরা পড়তে হবে পরে। তো যাই হোক, তোমরা আসছো 3-6 জন। আসলে কালকে অনেকগুলোই ছিল, আজকে অনেক আসে না, কারণ ক্লাস সে যদি না করে। তো ধন্যবাদ সবাইকে আসার জন্য। এরপরে ক্লাস আবার শনিবারে হবে, দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার।